হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজ আমরা আলোচনা করব আমাদের যে অনগোয়িং আরআরবি এনটিপিসি এক্সাম চলছে, সেই এনটিপিসি এক্সাম রিলেটেড মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন, যেগুলো তোমাদের কিন্তু আপকামিং এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা কোশ্চেনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। সুতরাং তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার প্রথমে নিজেরা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তার আগে বলে রাখি, আনএকাডেমি হলো ভারতের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা বাড়িতে বসে সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন পেয়ে যাবে। এক্ষেত্রে তোমরা যদি আনএকাডেমির যে সমস্ত ফ্রি ক্লাসগুলো আছে সেগুলোর অ্যাক্সেস যদি পেতে চাও, তাহলে তোমাদের একটা ইনভাইট কোড ইউজ করতে হবে এবং সেই ইনভাইট কোডটি হলো ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু। এই ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু কোডটি ইউজ করে কিন্তু তোমরা আনএকাডেমি অ্যাপের সমস্ত ফ্রি ক্লাসগুলির অ্যাক্সেস পেয়ে যাবে। সুতরাং তোমরা আর দেরি না করে কিন্তু আজই এই আনএকাডেমি কোড ব্যবহার করে তোমাদের সমস্ত যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো তোমরা আনলক করে নিও। এখন শুরু করা যাক আজকের আমাদের মক টেস্ট। তো আজকের মক টেস্ট বা প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন হলো, নিম্নলিখিত কোন ফিলামে রেডিয়াল প্রতিসাম্যযুক্ত প্রাণী রয়েছে? অর্থাৎ এখানে যে চারটা ফিলাম বা ফাইলাম দেওয়া আছে, যেগুলো হলো অ্যাথ্রোপোডা, অ্যানিলিডা, একাইনোডার্মাটা এবং প্লাটিহেলমিনথিস, এদের মধ্যে যে ফিলামে রেডিয়াল প্রতিসাম্যযুক্ত প্রাণী রয়েছে সেগুলি কোনটি? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে ফিলামের মধ্যে রেডিয়াল প্রতিসাম্যযুক্ত প্রাণীগুলি রয়েছে সেটি হয়ে যাবে অপশান সি, একাইনোডার্মাটা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ একাইনোডার্মাটা যে ফাইলটি আছে সেখানে কিন্তু রেডিয়াল প্রতিসাম্যযুক্ত প্রাণী দেখা যায় এবং বাকি যে সমস্তগুলো রয়েছে ফিলামগুলোয়, যেগুলো অ্যাথ্রোপোডা এবং অ্যানিলিডা এবং প্লাটিহেলমিনথিস, এগুলোর মধ্যে কিন্তু বাইল্যাটেরাল সিমেট্রি দেখা যায়। এটা তোমরা একটু মনে রাখবে, বাইল্যাটেরাল সিমেট্রি, এবং রেডিয়াল সিমেট্রি দেখা যায় শুধুমাত্র একাইনোডার্মাটার মধ্যে। নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্সের এসআই ইউনিট কি? তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বৈদ্যুতিক যে বিভব প্রভেদ তার একক কি? কুলম্ব, জুল, অ্যাম্পিয়ার নাকি ভোল্ট? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স যেটা রয়েছে তার একক হয়ে যাবে অপশান ডি, ভোল্ট। অপশান ডি, ভোল্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর ভোল্ট হয়ে যাবে। ভোল্টই হলো বিভব প্রভেদের একক। এবং এখানে যেটা রয়েছে কুলম্ব, সেই কুলম্ব হলো, তোমরা সবসময় মনে রাখবে, ইলেকট্রিক যে চার্জ, ইলেকট্রিক চার্জের একক হচ্ছে কুলম্ব। জুল হলো এনার্জি বা শক্তির একক, এবং যেটা এম্পিয়ার সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, যেটা সেই ইলেকট্রিক কারেন্টের একক হয়ে যাবে অ্যাম্পিয়ার, এবং ভোল্ট হয়ে যাবে পোটেনশিয়াল ডিফারেন্সের একক। নেক্সট কোশ্চেন, নিচের কোন বলটি একটি সংস্পর্শজনিত বল? ঘর্ষণজনিত বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, চৌম্বক বল নাকি মহাকর্ষীয় বল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এই চারটি বলের মধ্যে যে বলটি একটি সংস্পর্শজনিত বল সেটি হয়ে যাবে আমাদের ঘর্ষণজনিত বল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই যে ঘর্ষণজনিত বল, এটি হচ্ছে একটি নিচের সংস্পর্শজনিত বল, কারণ সংস্পর্শ ছাড়া ঘর্ষণজনিত বলের কিন্তু সৃষ্টি বা উদ্ভব হয় না। এবং বাকি যে সমস্ত বলগুলি রয়েছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, চৌম্বক বল এবং মহাকর্ষীয় বল, এগুলো কিন্তু সংস্পর্শজনিত বল নয়। অর্থাৎ এই সমস্ত বলগুলি কার্যকরী হওয়ার জন্য কিন্তু কোনো সংস্পর্শ লাগে না। নেক্সট কোশ্চেন, খনিতে বিস্ফোরণগুলির বেশিরভাগই ড্যাশের মিশ্রণের কারণে হয়? অর্থাৎ খনিতে যে বিস্ফোরণগুলো হয় সেগুলো কোন কোন দুটি বস্তু বা পদার্থের মিশ্রণের ফলে ঘটে? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বিভিন্ন ধরনের খনিতে যে মেন বিস্ফোরণগুলি হয় সেগুলো কিন্তু বেশিরভাগই বায়ুর সাথে মিথনের বিক্রিয়ার ফলে হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই যে বায়ুর সাথে মিথেনের বিক্রিয়া, এই বায়ুর সাথে মিথেন বিক্রিয়া করে একটা এক্সপ্লোসিভ তৈরি করে, এবং সেটাই কিন্তু খনিতে বিস্ফোরণগুলির প্রধান কারণ। নেক্সট কোশ্চেন, ক্লোরোফ্লুরোকার্বন ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোথায়? রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াটার কুলার নাকি উপরের সবগুলি? তাহলে এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, যেটা ক্লোরোফ্লুরোকার্বন সেটা কিন্তু সবচেয়ে বেশি ব্যাপকভাবে ব্যবহার করা হয় রেফ্রিজারেটরে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ রেফ্রিজারেটরেই কিন্তু ক্লোরোফ্লুরোকার্বনটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এছাড়াও রেফ্রিজারেটর ছাড়া যেটা এয়ার কন্ডিশনার অর্থাৎ এসিতে, এয়ার কন্ডিশনারেও কিন্তু ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু যথেষ্টভাবে ব্যবহার করা হয়। এবং এই যে ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, এটাই কিন্তু আমাদের যে বায়ুমণ্ডলের যে ওজোন স্তর, সেই ওজোন স্তর ধ্বংসের কারণ কিন্তু
ক্লোরোফ্লোরোকার্বন, এবং এই ক্লোরোফ্লোরোকার্বনের জন্যই কিন্তু ওজোন স্তরটা ধ্বংস হয়। এবং এই জন্যই আমাদের 1987 সালে একটা প্রোটোকল তৈরি হয়েছিল যার নাম মন্ট্রিয়াল প্রোটোকল। এবং এই মন্ট্রিয়াল প্রোটোকলের প্রধান উদ্দেশ্যই হলো এই যে ক্লোরোফ্লোরোকার্বনের যে উৎপত্তি বা এর যে উদ্ভব সেটা কিন্তু কমানো। এবং ইতিমধ্যে কিন্তু এই যে আমাদের মন্ট্রিয়াল প্রোটোকল, সেটা কিন্তু 98% যেটা আমাদের ক্লোরোফ্লোরোকার্বনের উৎপত্তি সেটা কিন্তু অলরেডি কমিয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেন, ধোঁয়াশাটি হলো নিম্নলিখিত কিসের কিসের মিশ্রণ? অর্থাৎ কোন দুটি যৌগের মিশ্রণে ধোঁয়াশার সৃষ্টি হয়? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ধোঁয়াশাটি হলো নিম্নলিখিত কুয়াশা এবং ধোঁয়ার মিশ্রণ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কুয়াশা এবং ধোঁয়ার একসাথে মিশে কিন্তু ধোঁয়াশাটির সৃষ্টি হয়। ধোঁয়াশা যেটাকে আমরা ইংরেজিতে স্মগ বলি, এটা কিন্তু দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে কুয়াশা অর্থাৎ যেটা হচ্ছে ফগ, এবং যেটা ধোঁয়া অর্থাৎ যেটা হচ্ছে স্মোক। অর্থাৎ ফগ এবং স্মোক একসাথে মিলে স্মগ তৈরি হয়। নেক্সট কোশ্চেন, লিউকেমিয়া কি? অর্থাৎ লিউকেমিয়া হচ্ছে একটা মানব শরীরের একটা রোগ, সেই রোগটা কি কি কারণে হয়? এখানে 4টা অপশান আছে, তাদের মধ্যে কোনটা কারেক্ট হবে? তোমরা প্রত্যেকেই কিন্তু যারা অ্যান্সারটা পারবে কমেন্ট বক্সে একটু জানানোর চেষ্টা করো, এবং ভিডিওটা তোমরা না স্কিপ করে প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লিউকেমিয়া কিন্তু রক্তের শ্বেত রক্ত কণিকার পরিমাণ কিন্তু বেড়ে গেলে এটি হয়। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ রক্তে যে আমাদের শ্বেত রক্ত কণিকা সেটির পরিমাণ কিন্তু যদি খুব বেড়ে যায় তাহলে কিন্তু লিউকেমিয়া হয়। এবং এই যে শ্বেত রক্ত কণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল, এটাকে কিন্তু নর্মালি আমরা আমাদের শরীরের বডিগার্ড বলি, অর্থাৎ আমাদের শরীরের যে প্রতিরোধ ব্যবস্থা করে সেটা কিন্তু হোয়াইট ব্লাড কর্পাসেলই করে, কিন্তু এর পরিমাণ যদি অত্যাধিক বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু লিউকেমিয়া হয়, যেটাকে আমরা নর্মাল ভাষায় ব্লাড ক্যান্সার বলি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম বেসরকারি ট্রেন তেজস চালু হয়েছিল কোন কোন দুটি জায়গার মধ্যে? তাহলে ভারতের যে একটা বেসরকারি ট্রেন সার্ভিস তেজস, সেটা কোন দুটি জায়গার মধ্যে প্রথম চালু হয়েছিল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তেজস এক্সপ্রেস যেটা চালু হয়েছিল সেটা কিন্তু সর্বপ্রথম চালু হয়েছিল অপশন ডি, নিউ দিল্লি এবং লখনৌয়ের মধ্যে। অর্থাৎ দিল্লি এবং লখনৌয়ের মধ্যে এই প্রথম প্রাইভেট ট্রেন যেটা সেটা চালু হয়েছিল তেজস, এবং এটা চালু হয়েছিল 4 অক্টোবর 2019-এ। এবং উত্তরপ্রদেশের যে প্রাইম মিনিস্টার যোগী আদিত্যনাথ, তিনিই কিন্তু এটার ইনারগুরেট করেছিলেন তেজস এক্সপ্রেসের, যেটা দিল্লি এবং লখনৌয়ের মধ্যে সর্বপ্রথম চালু হয়েছিল। এবং পরবর্তীকালে তেজস এক্সপ্রেস আরেকটা চালু হয়েছে যেটা আহমেদাবাদ এবং মুম্বাইয়ের মধ্যে, অর্থাৎ অপশান বি মুম্বাই, অপশান সি মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে দ্বিতীয় তেজস এক্সপ্রেসটা চালু হয়েছে, এবং এটা চালু হয়েছে 2020 সালের 17 জানুয়ারি 2020 সালে এটি চালু হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? তাহলে কে সর্বপ্রথম ভারতের মহিলা নির্বাচন কমিশনার ছিলেন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের সর্বপ্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন রমা দেবী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রমা দেবী কিন্তু সর্বপ্রথম ভারতের মুখ্য মহিলা নির্বাচন কমিশনার ছিলেন, এবং তিনি ছিলেন ভারতের বর্ষের 9তম মুখ্য নির্বাচন কমিশনার, 9th চিফ ইলেকশন কমিশনার ছিলেন তিনি। এবং তার যে সময়কালটা ছিল সেটা তোমরা একটু মনে রাখবে, 16 নভেম্বর 1990 থেকে 11 ডিসেম্বর 1990, এই সময়ের মধ্যেই কিন্তু তিনি ভারতবর্ষের মহিলা নির্বাচন কমিশনার ছিলেন। নেক্সট কোশ্চেন, কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সীমারেখা তাকে কি বলা হয়? অর্থাৎ যে সীমারেখাটি কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে সেই সীমারেখাটিকে কি বলা হয়? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, যে সীমারেখাটি কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে সেটিকে বলা হয় 49th প্যারালাল লাইন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই যে 49th প্যারালাল লাইন, এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে রয়েছে। বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। 38th প্যারালাল লাইন যেটা, সেটা রয়েছে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে রয়েছে 38 প্যারালাল লাইন। 70 ডিগ্রি প্যারালাল লাইন কোথায় রয়েছে? এটা রয়েছে সাউথ ভিয়েতনাম এবং নর্থ ভিয়েতনামের মধ্যে। নর্থ ভিয়েতনাম এবং সাউথ ভিয়েতনামের মধ্যে রয়েছে 17তম প্যারালাল লাইন। এবং 8 ডিগ্রি প্যারালাল লাইন এটা কোথায় রয়েছে কিন্তু তোমরা প্রত্যেকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে 8 ডিগ্রি প্যারালাল লাইন কোন দুটো কান্ট্রি বা কোন দুটো সিটির মধ্যে রয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কাকে অ্যাসোক্যামের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ অ্যাসোক্যামের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট কে, সভাপতি কে? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অ্যাসোক্যাম হচ্ছে একটা সংস্থা যার নতুন প্রেসিডেন্ট পদে সম্প্রতি নিযুক্ত হলেন বিনীত আগরওয়াল। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই যে বিনীত আগরওয়াল, তিনিই কিন্তু সম্প্রতি অ্যাসোক্যামের নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন। এবং এই যে অ্যাসোক্যাম, এর
পুরো নাম হলো দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, এটা 1920 সালে স্থাপিত হয়েছিল এটি, এবং এর যে হেডকোয়ার্টার্স এটি নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ফার্মার্স ডে কবে পালন করা হয়? অর্থাৎ প্রত্যেক বছর আমরা কোন দিনটা ন্যাশনাল ফার্মার্স ডে হিসেবে পালন করি? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেক বছর কিন্তু আমরা 23শে ডিসেম্বর তারিখটি ন্যাশনাল ফার্মার্স ডে হিসেবে পালন করে থাকি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই 23শে ডিসেম্বর প্রত্যেক বছর ন্যাশনাল ফার্মার্স ডে হিসেবে পালন করি, এবং এই যে ন্যাশনাল ফার্মার্স ডে এটা কিন্তু আমরা চৌধুরী চরণ সিংয়ের বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে পালন করে থাকি। চৌধুরী চরণ সিং যিনি কৃষক আন্দোলনের একজন অন্যতম নেতা ছিলেন, এবং এটা 2001 সাল থেকে আমরা পালন করে আসছি। 2001 সাল থেকে আমরা প্রত্যেক বছর 23শে ডিসেম্বর ন্যাশনাল ফার্মার্স ডে হিসেবে পালন করে আসছি। নেক্সট কোশ্চেন, কোভিড-19 ক্রাইসিস অফ সিভিলাইজেশন অ্যান্ড সলিউশন এই বইটির লেখক কে? তাহলে কোভিড-19 ক্রাইসিস অফ সিভিলাইজেশন অ্যান্ড সলিউশন, সম্প্রতি এই বইটি রিলিজ হয়েছে এবং এর লেখক হলেন কৈলাস সত্যার্থী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কৈলাস সত্যার্থীর লেখা একটি বই হলো কোভিড-19 ক্রাইসিস অফ সিভিলাইজেশন অ্যান্ড সলিউশনস, এবং কৈলাস সত্যার্থী ছিলেন 2014 সালের নোবেল পিস প্রাইজ উইনার, অর্থাৎ শান্তির জন্য নোবেল প্রাইজ পুরস্কার পেয়েছিলেন কৈলাস সত্যার্থী 2014 সালে, এবং তিনি মালালা ইউসুফজাই, পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সঙ্গে জয়েন্টলি কিন্তু এই নোবেল পিস প্রাইজটা পেয়েছিলেন 2014 সালে। এটা একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটু বলে নিই যে তোমাদের আপকামিং যে WBCS প্রিলিমস 2021 2021-এর জন্য আনএকাডেমি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল 100 দিনের ক্র্যাশ কোর্স নিয়ে এসেছে, যেটা কিন্তু তোমাদের আপকামিং WBCS প্রিলিমস 2021-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যদি এই প্যাকেজটি নিতে চাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা আমাদের যে ক্যাপিটাল লেটারের কোড গাইডেন্স গুরু, এই গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারের কোডটা ইউজ করবে। সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই কোর্সটা অ্যাক্সেসের ক্ষেত্রে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি এই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অ্যাভেল করে এই 100 দিনের স্পেশাল কোর্সটা অ্যাক্সেস নিতে চাও, অবশ্যই আমাদের গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারের কোডটি ইউজ করো, এবং আনএকাডেমি অ্যাপ থেকে তোমরা এই সাবস্ক্রিপশন প্যাকেজটি কিন্তু করে নিতে পারো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোশ্চেনে। আমাদের পরের কোশ্চেনটি আছে, সুয়েজ খাল যুক্ত করে কোন দুটি সাগরকে? তাহলে সুয়েজ খাল কোন দুটি সাগরের মধ্যে রয়েছে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হবে, সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল যেটা, সেটা কিন্তু লোহিত সাগর অর্থাৎ রেড সি এবং ভূমধ্য সাগর অর্থাৎ মেডিটেরিয়ান সি, এই দুটোর মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ রেড সি এবং মেডিটেরেনিয়ান সি অর্থাৎ লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে রয়েছে সুয়েজ খাল। এবং এই যে সুয়েজ খাল, এটা কিন্তু তোমরা মনে রাখবে এটা হচ্ছে একটা ম্যাডম্যান ক্যানেল অর্থাৎ মনুষ্যসৃষ্ট ক্যানেল। এটা কিন্তু ন্যাচারাল নয়, এটা মানুষের দ্বারা তৈরি করা হয়েছে যাতে লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে সম্পর্কিত করা যায়। এবং এই যে সুয়েজ খালের এর উত্তর প্রান্তে রয়েছে সোয়িং বন্দর এবং দক্ষিণ প্রান্তে তৌফিক বন্দর কিন্তু অবস্থিত। এটা তোমরা একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পেনিসিলিনের আবিষ্কারক কে? পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, পেনিসিলিন নিম্নলিখিত 4 জনের মধ্যে আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিংই কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, এবং আলেকজান্ডার ফ্লেমিং 1982 সালে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন 1982-তে, এবং তিনি ছিলেন একজন স্কটল্যান্ডের বিজ্ঞানী। আলেকজান্ডার ফ্লেমিং ইজ বিলং টু স্কটল্যান্ড, এবং এই আবিষ্কারের জন্য অর্থাৎ এই পেনিসিলিন আবিষ্কারের জন্য 1945 সালে আলেকজান্ডার ফ্লেমিংকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল। এটা তোমরা মনে রাখবে, তিনি নোবেল পুরস্কার চিকিৎসা বিজ্ঞানে পেয়েছিলেন 1945-এ। নেক্সট কোশ্চেন, ডেনমার্কের রাজধানীর নাম কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ডেনমার্ক? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, নিম্নলিখিত যেটা আছে কোপেনহাগেন, ব্রিস্টল, সিডনি এবং ক্যানবেরার মধ্যে ডেনমার্কের রাজধানী হয়ে যাবে অপশান এ কোপেনহাগেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোপেনহাগেনই হলো ডেনমার্কের রাজধানী, এবং নিম্নলিখিত যেগুলি আছে, ব্রিস্টল হচ্ছে ইংল্যান্ডের একটা সিটি, এটা ইংল্যান্ডে অবস্থিত। সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার একটা সিটি, এটি অস্ট্রেলিয়াতে অবস্থিত, এবং যেটা ক্যানবেরা সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া ইজ ক্যানবেরা। নেক্সট কোশ্চেন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ যেটা পূর্ব মধ্য রেল অর্থাৎ যেটা আমাদের ইস্ট সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অর্থাৎ পূর্ব মধ্য রেলের সদর দপ্তর অবস্থিত হাজিপুরে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হাজিপুরেই কিন্তু
পূর্ব এবং মধ্য রেলের সদর দপ্তর অবস্থিত। এবং যেটা জয়পুর, সেটা তোমরা মনে রাখবে জয়পুরে অবস্থিত আমাদের যেটা উত্তর অর্থাৎ নর্থ এবং পশ্চিম যেটা ওয়েস্টার্ন অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের যে হেডকোয়ার্টার সেটা অবস্থিত জয়পুরে। এবং জবলপুরে অবস্থিত ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার্স অর্থাৎ পশ্চিম মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার্স অবস্থিত জবলপুরে। এবং কলকাতাতে অবস্থিত ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার্স। ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার্স অবস্থিত কলকাতাতে। তোমরা অবশ্যই যে আমাদের রেলওয়ে জোনগুলো আছে এবং তাদের যে হেডকোয়ার্টার্সগুলো আছে এগুলো অবশ্যই একটু মেমোরাইজ করে যাও। নেক্সট কোশ্চেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি কে দেন? অর্থাৎ আমাদের যে 5 ইয়ার প্ল্যানগুলো হয় সেই 5 ইয়ার প্ল্যানের যে ফাইনাল অ্যাপ্রুভ সেটা কে করে? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির চূড়ান্ত সম্মতি কিন্তু দেন জাতীয় উন্নয়ন পরিষদ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি বা যেটা জাতীয় উন্নয়ন পরিষদ সেটাই কিন্তু আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো সেগুলো চূড়ান্ত সম্মতি প্রদান করেন। এবং এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা এস্টাবলিশড হয়েছিল 6 আগস্ট 1952 সালে। এবং পদাধিকার বলে ভারতের যে প্রাইম মিনিস্টার অর্থাৎ আমাদের যে প্রধানমন্ত্রী তিনিই কিন্তু এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি। নেক্সট কোশ্চেন, নীলনদের উৎস কোথায়? আন্দিজ পর্বত, তিব্বতীয় মালভূমি, লোহিত সাগর নাকি ভিক্টোরিয়া হ্রদ? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নীলনদ যেটা সেটার উৎপত্তি লাভ করেছে কিন্তু ভিক্টোরিয়া হ্রদে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই যে ভিক্টোরিয়া হ্রদ এই ভিক্টোরিয়া হ্রদ থেকে কিন্তু নীলনদ উৎপত্তি হয়েছে। এবং নীলনদ হচ্ছে সমগ্র বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। এবং এটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়েছে এবং এটি ভূমধ্যসাগরে পতিত হয়েছে, এটা তোমরা মনে রাখবে। অর্থাৎ মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্যসাগরে এই নীলনদটি পতিত হয়েছে। এবং এই যে ভিক্টোরিয়া হ্রদ এই ভিক্টোরিয়া হ্রদ কিন্তু 3টি কান্ট্রির মধ্যে অবস্থিত, যেটি হচ্ছে উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়া। তার মধ্যে যদি আমরা দেখি ম্যাক্সিমাম পার্টটা কিন্তু এর তানজানিয়ার মধ্যেই রয়েছে এবং বাকি পার্ট যেটা আছে সেটা কেনিয়া এবং উগান্ডার মধ্যে অবস্থিত, এটা তোমরা মনে রাখবে। এবং এখান থেকে কিন্তু এই যে ভিক্টোরিয়া নীলনদটি এখান থেকেই কিন্তু উৎপন্ন হয়েছে। নেক্সট কোশ্চেন, ক্রোমোজোমের মধ্যে কি থাকে? অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে কি কি নিয়ে ক্রোমোজোম তৈরি হয়? তাহলে তোমরা যারা অ্যান্সারটা পারবে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করো। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে ক্রোমোজোমের মধ্যে কিন্তু তোমরা অলওয়েজ মনে রাখবে ক্রোমোজোম হচ্ছে প্রোটিন এবং ডিএনএ দ্বারা গঠিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে প্রোটিন এবং ডিএনএ থাকে। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে কিন্তু কোনো আরএনএ থাকে না। আরএনএ কিন্তু কোনোদিনই ক্রোমোজোমের মধ্যে থাকে না। ক্রোমোজোম শুধুমাত্র ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয়েছিল? অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেটা AITUC নামে পরিচিত সেই AITUCটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা এস্টাবলিশড হয়েছিল 1920-তে অর্থাৎ 1920 সালে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1920 সালেই কিন্তু নিখিল ভারত ট্রেড ইউনিয়নটা তৈরি হয়েছিল এবং এটির যে প্রথম সভাপতি ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন লালা লাজপত রায়। এটা তোমরা মনে রাখবে লালা লাজপত রায় ছিলেন এই ইউনিয়নের প্রথম সভাপতি এবং প্রথম জেনারেল সেক্রেটারি ছিলেন দিওয়ান চামানলাল। দিওয়ান চামানলাল ছিলেন প্রথম জেনারেল সেক্রেটারি। নেক্সট কোশ্চেন, মায়ানমারের মুদ্রার নাম কি? হোয়াট ইজ দ্য কারেন্সি অফ মায়ানমার? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমারের মুদ্রা যেটি হলো নিম্নলিখিত 4টির মধ্যে সেটি হয়ে যাবে আমাদের কিয়াত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ মায়ানমারের যেটা কারেন্সি সেটা কিন্তু কিয়াত নামে পরিচিত। এবং বাকি যেগুলো আছে ইয়েন হলো জাপানের কারেন্সিকে ইয়েন বলা হয়। টেঙ্গে হলো কাজাকিস্তানের কারেন্সি অর্থাৎ কাজাকিস্তানের যে কারেন্সি সেটা ইয়েন নামে পরিচিত। এবং রিয়াল হচ্ছে ইরান, ওমান এবং ইয়ামেনের কারেন্সি হচ্ছে রিয়াল। নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্রের প্রবক্তা কে? হেকেল, ওডাম, ট্যানসেল নাকি ডারউইন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বাস্তুতন্ত্রের প্রবক্তা হলেন ট্যানসেল। অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ট্যানসেলই হলেন বাস্তুতন্ত্রের প্রবক্তা। এবং এটা তোমরা অলওয়েজ মনে রাখবে যে ইকোসিস্টেম কথাটি সর্বপ্রথম 1935 সালে ব্যবহার করা হয়েছিল 1935-এ এবং এটা একটা ব্রিটিশ ইকোলজিস্ট ব্যবহার করেছিলেন যিনি হলেন ট্যানসেল। অর্থাৎ ট্যানসেল একজন ব্রিটিশ ইকোলজিস্ট যিনি 1935 সালে সর্বপ্রথম ইকোসিস্টেম কথাটি ইউজ করেছিলেন অর্থাৎ বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রস্তাবনা অর্থাৎ যেটা প্রিয়েম্বল সেই প্রিয়েম্বল কোন দেশ থেকে আমরা গ্রহণ করেছি?
তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করেছি, অর্থাৎ আমেরিকার কনস্টিটিউশন থেকে আমাদের প্রস্তাবনা বা প্রিএমবেলটা নেওয়া হয়েছে। এবং আমেরিকান কনস্টিটিউশন থেকে প্রিএমবেলটা ছাড়াও আমাদের যেগুলো নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট নেওয়া হয়েছে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারগুলি সেগুলি নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের যে কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে, এবং যেটা আমাদের যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এবং জুডিশিয়াল রিভিউ এই দুটো জিনিসও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমরা নিয়েছি। এবং অস্ট্রেলিয়া থেকে কনকারেন্ট লিস্টের ধারণা নেওয়া হয়েছে, কনকারেন্ট লিস্ট। এবং ব্রিটেন থেকে নেওয়া হয়েছে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নেওয়া হয়েছে, আমাদের যে সিঙ্গেল সিটিজেনশিপ তার কনসেপ্ট নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। নেক্সট কোশ্চেন, বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, অর্থাৎ কোন ভিটামিনের অভাবজনিত রোগের ফলে অভাবের ফলে বেরিবেরি রোগটা হয়। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বেরিবেরি রোগ, সেটা কিন্তু ভিটামিন বি এর অভাবে হয়। এবং বিটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি, তাদের মধ্যে ভিটামিন যে বি ওয়ান সেই ভিটামিন বি ওয়ানের অভাবেই কিন্তু বেরিবেরি রোগটা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এক্ষেত্রে তোমরা মনে রাখবে ভিটামিন বি3 এর অভাবে যে রোগটা হয় সেটা কিন্তু পেলেগ্রা নামে পরিচিত, সেটা কিন্তু পেলেগ্রা ভিটামিন বি3 এর অভাবে হয়। এবং এগুলোর যদি আমরা কেমিক্যাল নেমগুলো একটু জেনে নিই তাহলে একটু জেনে নেব। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হয়ে যাবে থিয়ামিন, ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হয়ে যাবে নিয়াসিন, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম হয়ে যাবে পেন্টোথেনিক অ্যাসিড, এবং ভিটামিন বি12 যেটা তার কেমিক্যাল নেম হয়ে যাবে সায়ানোকোবালামিন। তোমরা অবশ্যই ভিটামিনগুলির কেমিক্যাল নেমগুলো একটু জেনে নেবে। নেক্সট কোশ্চেন, শিলাদিত্য উপাধি কোন রাজা গ্রহণ করেছিলেন, সমুদ্রগুপ্ত, শশাঙ্ক, হর্ষবর্ধন নাকি ধর্মপাল? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শিলাদিত্য উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন পশুপতি বংশের সম্রাট হর্ষবর্ধন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ হর্ষবর্ধনই কিন্তু শিলাদিত্য উপাধিটি গ্রহণ করেছিলেন, এবং হর্ষবর্ধন ছিলেন পশুপতি বংশের সম্রাট, এবং তার রাজত্বকালটা ছিল 606 খ্রিস্টাব্দ থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সেই সময় 629 খ্রিস্টাব্দে হিউয়ান সাং অর্থাৎ চাইনিজ পরিব্রাজক ভারতে এসেছিলেন তার সময় 629 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়, অর্থাৎ লোহিত রক্তকণিকা বা আমাদের যেটা রেড ব্লাড কর্পাসেল আরবিসি সেটা প্রডিউসড বা উৎপন্ন কোথায় হয়? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে লোহিত রক্তকণিকাগুলি তৈরি হয় কিন্তু অস্থিমজ্জাতে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমাদের যে শরীরের যে বোন ম্যারো আছে সেই বোন ম্যারোতে কিন্তু রেড ব্লাড কর্পাসেলগুলো তৈরি হয়, এবং রেড ব্লাড কর্পাসেলগুলো ধ্বংস হয় কিন্তু তোমরা এক্ষেত্রে মনে রাখবে স্পিনে, অর্থাৎ আমাদের যে প্লিহা বা স্পিন, এই স্প্লিনে কিন্তু রেড ব্লাড কর্পাসেলগুলি ধ্বংস হয় এবং এগুলি সৃষ্টি হয় অস্থিমজ্জাতে। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আমাদের আজ মক টেস্টের যে শেষ কোশ্চেন সেটাতে আমরা হাজির হয়ে গেছি, এবং এটি হলো কিসের পরিবর্তনের জন্য বিভিন্ন নক্ষত্রের বিভিন্ন বর্ণ হয়, অর্থাৎ বিভিন্ন নক্ষত্রের যে বর্ণগুলো অর্থাৎ কালারগুলো যে ডিফারেন্ট হয় তার কারণটা কি? চাপ, তাদের বিকিরণ, ঘনত্ব নাকি তাপমাত্রা? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু তোমরা যারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল যে তারাদের যে নক্ষত্রের যে বিভিন্ন ধরনের কালার বা বর্ণ সেটা কী কারণে হয় নিম্নলিখিত। তাহলে তোমরা অবশ্যই কিন্তু এটার অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা এমসিকিউ আলোচনা করেছি, নেক্সট ক্লাসেও কিন্তু আমরা এটা কন্টিনিউ করে যাব। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। দেখা হবে আবার পরের দিন। স্টিল দেন স্টে টিউনড। থ্যাংক ইউ।